হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ড 26-এর জেনারেল ম্যাথের এই সিকিউরিটি সমাধান করব পরিসংখ্যানের। তো এটার ক নাম্বারে বলা হয়েছে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব যে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো সংখ্যাগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই। প্রথমে লিখব 18, তারপর কি দেওয়া আছে, প্রথমে 18, 20, 20, 21, 21, 22, 22, 24, 24, 24 লিখব আমরা। তারপর হবে 25 এবং 26, 28। তো এগুলো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এখন আমরা লিখতে পারি এখানে মোট সংখ্যা n ইকুয়াল, এখানে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টি 4 5 6 7 8, যা একটি জোড় সংখ্যা। সুতরাং মধ্যক, জোড় সংখ্যা হলে আমরা মধ্যকের সূত্র জানি কি, মধ্যকের সূত্র হলো গিয়ে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা তো আমরা সবাই জানি আশা করি। এখানে তো আমাদের এটা তো আমাদের মেটানো ঠিক হয় নাই। 18, তারপর 20, 21, 22, 22, 4, 24, 26, 25, 26, 28। এখানে আমরা লিখি n/2, n এর মান আমরা কত পেয়েছিলাম, 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা হবে 4 তম পদ প্লাস 4 5 তম পদ, 5 তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমাদের 4 তম পদ কোনটা, 1 2 3 4, এইটা 5 তম পদ এইটা। তো আমরা এইটা লিখি 24, 22 প্লাস 24 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। সো এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, এইটা আমরা কত পাবো, এইটা আমরা পাবো 46 ডিভাইডেড বাই 2 বা 23। এটাই আমাদের আনসার। তো ক নম্বরের সমাধান আমরা করে ফেললাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এর পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে,
এর পরের প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এখানে লিখি খ নাম্বার। মার্কারের কি হলো? তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো এখানে যে শ্রেণী ব্যবধান এইচ ইকুয়াল আমরা কত পেয়েছি 10। এই যে এখান থেকে 41 থেকে 50 গণনা করলে আমরা 10 পাবো। তারপর মোট সংখ্যা n ইকুয়াল আমরা কত পেয়েছি 50। এখন আমরা লিখব যে আনুমানিক গড় a ইকুয়াল। তো এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের যে আনুমানিক একটি গড় ধরে নিতে হয়। তো এখানে যদি আমরা মাঝের যে কোনো একটি সংখ্যাকে আনুমানিক গড় ধরি, এইটাকে যদি আমরা আনুমানিক গড় ধরি, তো এইটার আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক তো আমরা সবাই নির্ণয় করতে পারি এইভাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই, এটা আমরা পাবো 75.5। তো আনুমানিক গড় আমরা ধরে নিলাম। এখন লিখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তো প্রয়োজনীয় সারণী আমরা লিখবো যে নিচে লিখি। শ্রেণী ব্যবধান h ইকুয়াল আনুমানিক গড় a ইকুয়াল 75। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এখন আমরা সারণীটি লিখি। এখানে হবে শ্রেণী ব্যক্তি, তারপরে হলো গিয়ে শ্রেণী মধ্যমান। এখানে হবে গিয়ে শ্রেণী মধ্যমান কোন গণসংখ্যা, তারপর দাব বিচ্যুতি UI ইকুয়াল a মাইনাস xi ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই h। তো দাব বিচ্যুতি আমরা লিখলাম। তারপর এখানে আরেকটি করে দেই। এখানে হবে FI UI। শ্রেণী ব্যক্তি। তো এইগুলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজন হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। প্রথমে শ্রেণীব্যক্তি যা দেওয়া আছে, শ্রেণীব্যক্তি প্রথমে 41 থেকে 50, তারপর 51 থেকে 60, তারপর 61 থেকে 70, 71 থেকে 80, 71 থেকে 80, 81 থেকে 90, তারপরে আছে
91 থেকে 100 91 থেকে 100 41 থেকে 50 51 থেকে 60 61 থেকে 70 71 থেকে 80 এখানে লেখব শ্রেণী মধ্যমান XI FI তো শ্রেণী মধ্যমান তো আমরা সবাই নির্ণয় করতে পারি এইটার মতো তো এইটা প্রথমে যে এইটা যোগ দিব তারপর 2 দিয়ে ভাগ দিব এইটা আমরা পাবো 45.5 মেবি হ্যাঁ 45.5 এইটা আমরা পাবো 55.5 65.5 75.5 85.5 95.5 এখন লিখব যে গণসংখ্যা দেওয়া আছে 3 4 10 15 12 6 এখন দাব বিচ্যুতি ইউআই তো দাব বিচ্যুতি এখানে তো আমরা আনুমানিক গড়ে একটা ধরে নিয়েছিলাম এইটা তো এইটাকে আমরা এ দেই এ তো দাব বিচ্যুতি নির্ণয় করতে হলে এই যে ইউআই ইকুয়াল এ আমরা প্রথমে বসাবো 75.5 মাইনাস এক্সআই যেটাতে আমরা নির্ণয় করব এইটার দাব বিচ্যুতি এইটা বসাবো এক্সআই 45.5 ডিভাইডেড বাই এইচ এর মান আমরা পেয়েছি 10 তো এটা প্রথমটা পাবো আমরা -3 তারপর -2 -1 0 তারপর 1 2 তো এটার ট্রিক্স হলো গিয়ে প্রথমটার দাব বিচ্যুতি যদি আমরা নির্ণয় করতে পারি এটা যদি আমরা এটার মান আসতো 4 -4 এরপরেরটা হবে গিয়ে -3 -2 0 তারপর 1 2 3 এইভাবে তো এখন এফআই ইউআই তার এটির মানে হলো গিয়ে এই যে এফআই এবং ইউআই এই দুইটিকে আমরা গুণ দিব এইটা হবে গিয়ে -9 এটা -8 এটা -10 এটা 0 এটা 12 এটা 12 এখন এইটাকে যদি এই পুরোটা যদি আমরা যোগ দিই এফআই ইউআই এটা আমরা পাবো -3 এবং এখানে তো n এর মান আমরা পেয়ে গেছি n = 50 সো এইটুকু আপনারা তুলে নেন এরপর আমরা যে গড় নির্ণয় করব এই সারণী থেকে এই সারণীটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা গড় নির্ণয় করব গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এখানে আমরা গড়টা নির্ণয় করে ফেলি সো গড় x ইকুয়াল প্রথমে a প্লাস fi ui ডিভাইডেড বাই n ইন্টু h এর মান আমরা পেয়েছি 75.5 এটা আমরা পেয়েছি -3 ডিভাইডেড বাই 50 ইন্টু 10 এইটা আমরা পাবো 75.5 মাইনাস 30 ডিভাইডেড বাই 50 বা এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই এইটা পাবো আমরা 75.5.0.6 75.5 বা 74.9 এটাই আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব সো এর পরের প্রশ্নে বলা হয়েছে
সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কন করতে করতে আমাদের কি কি প্রয়োজন? আমরা লিখি সংক্ষিপ্ত না, অজীব রেখা অঙ্কনের জন্য অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো প্রয়োজনীয় সারণী আমরা এখানে লিখি। সারণীটা আমরা কোথায় লিখব? এইখানে লিখি আমরা। এখানে কি দেখা যাচ্ছে? প্রথমে আমরা কি লিখব? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি। তারপর লিখব যে শ্রেণীর উচ্চসীমা। এখানে লিখব গণসংখ্যা। তারপর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখলাম। ক্রমযোজিত গণসংখ্যা এটা আমি একটু ছোট করে লিখি। ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তি আমরা লিখি 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তারপরে 81 থেকে 90, 91 থেকে 100। এখানে লিখব যে শ্রেণীর উচ্চসীমা 50, 60, 70, 80, 90, 100। গণসংখ্যা এখানে আমরা লিখব গণসংখ্যা 3, 4, 10, 15, 12, 6। এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা 3, এইটার সাথে এইটা গুণ দিব, 3 4 12, এইটার সাথে এইটা গুণ দিব, এইটার সাথে এইটা এইটা কোথায় গেল? 3 ক্রমযোজিত, এটা গুণ না, তো এটা যোগ হবে। আমার একটু মিস্টেক হয়ে গেল। ক্রমযোজিত গণসংখ্যা 3, 7, 1, 7, 17 সাথে 15 গুণ দিলে কত হয়? 32, 32, 32,
44, তারপর 50। এইগুলা কি আপনারা দেখতে পাচ্ছেন? তো আমরা গ্রাফটি অঙ্কন করে ফেললাম, গ্রাফ না, আমরা যে সারণীটি অঙ্কন করে ফেললাম। এখন আমরা বর্ণনা দিব। আমি বর্ণনাটা আপনাদের লিখে দিই। সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমে লিখব ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের এক গড়কে এক গড়কে 2 একক ধরে শ্রেণীর উচ্চসীমা এবং y অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের এক গড়কে এক একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি। ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি মূল বিন্দু থেকে প্রথম শ্রেণীর উচ্চসীমা প্রথম শ্রেণীর উচ্চসীমা কত? প্রথম শ্রেণীর উচ্চসীমা 50 এর পূর্ববর্তী গড়গুলো বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি। তো এটাই আমাদের সংক্ষিপ্ত বর্ণনা। এরপর বিন্দুসমূহ এবং মুক্ত হস্তে বক্ররেখার যুগলে অজীব রেখাটি অঙ্কন করা হলো। এগুলো আমাদের লাগবে না। তো অজীব রেখা তো আমরা অঙ্কন করা সবাই জানি, আশা করি। এইটাকে আমি লিখে দিব, চিত্রটা আপনাদের বুঝিয়ে দিব। আমি এখানে চিত্রটি লিখে দিই একটু সুন্দরটিকে। তো এইদিকে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এইদিকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা দিব। এইদিকে দিব আমরা শ্রেণীর উচ্চসীমা। এইদিকে আমরা দিব শ্রেণীর উচ্চসীমা। এখন যদি আমরা ক্রমযোজিত গণসংখ্যা এখানে 50 পর্যন্ত আছে, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50। এইদিকে আমরা দিব শ্রেণীর উচ্চসীমা 50, 60, 70, 80, 90, 100। 50,
60, 70, 80, 90, 100। সো এবং এই যে মূল বিন্দু থেকে, এটা তো মূল বিন্দু, 50 পর্যন্ত আছে গড়গুলো আছে বোঝাতে এখানে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। এইখানে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। তো প্রথমটির ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে 3। তো আমরা 50-এর উপরে 3, এইখানে 3 কত, এখানে যদি আমরা এইখানে ধরি 3, তো প্রথমটি আমরা 3, তারপর এটা 7, এইটা হবে গিয়ে এইখানে হালকা একটু উপরে, এরপর এটা 17, এইটা হবে গিয়ে এইখানে, তারপর 32, এই 30, 32 এইখানে। এইটা তো আপনারা গ্রাফ কাগজে লিখবেন, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে গ্রাফ কাগজে লিখলে। এইটা 44, এটা হবে গিয়ে এইখানে, তারপর এইটা 50, এইটা এইখানে। এখন আমরা এইগুলা যোগ করে দিব, স্কেল দিয়ে আপনারা যোগ করবেন, সো এটাই আমাদের গ্রাফ কাগজ। তো আমরা প্রথমে লিখব যে সংক্ষিপ্ত অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী, এইটা লিখব। এইটা লিখে এই যে গ্রাফটি লিখব। আশা করি এই গ্রাফটি আপনারা বুঝতে পেরেছেন। এই গ্রাফটি, তারপর যে এই যে সংক্ষিপ্ত বর্ণনা, এগুলো আমরা দিব। এখন সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এই যে এই চিত্রটি আঁকবো। তো আমরা যে সময় যে আমাদের খাতাতে লিখব, চিত্রটা এঁকে যে এইটার নিচে আমরা সংক্ষিপ্ত বর্ণনা যে দিব, তো এটা সুন্দর হবে। তো আশা করি এইটা আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।